নমস্কার, ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৩৭তম দিন। আর আমি পড়ছিলাম সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বা মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস। তো আমি যেই পর্যন্ত মানে পড়েছিলাম আর কি আগের দিন, বুদ্ধিভিত্তিক বিপ্লব প্রথম ভাগটি আমি পড়েছিলাম। আজকে আমি পড়েছি দ্বিতীয় ভাগটি। আর দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে, ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। আচ্ছা, এখানে এই যে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা, এটা আসলে লেখক এখানে বলছেন, এই যে প্রতারণার কথাটা, এটা আসলে কৃষি বিপ্লবের কথা বলছেন। তো আমরা ছোটোবেলা থেকে যা পড়েছি আর কি, পড়ে এসেছি যে কৃষিকাজ শুরু হওয়ায় ছিল মানব সভ্যতার কী বলবো সবচেয়ে বড় অগ্রগতি। মানুষ এই কৃষিকাজের মানে জন্যই আর কি মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। তারপরে খাবারের উৎপাদন বেড়েছিল, তারপরে গ্রাম গড়ে উঠেছিল, শহর তৈরি হয়েছিল। তো এই যে ব্যাপারটা, কিন্তু এখানে লেখক কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে মানে দিক দিয়ে আর কি দেখতে বলছেন। তিনি মানে প্রশ্ন তুলেছেন যে এই যে পরিবর্তন, এটা কি সত্যিই অসাধারণ ছিল, মানে মানুষের জীবনকে ভালো করেছিল। তার মানে তিনি যেটা দেখাচ্ছেন যে আগে মানুষ ছিল মানে শিকারী সংগ্রাহক, একটা জায়গা থেকে আরেকটা ঘুরে ঘুরে বেড়াতো। তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতো না, বিভিন্ন ধরনের খাবার খেত, পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতো। কিন্তু কৃষি শুরু হওয়ার পর মানুষকে কিন্তু জমির সঙ্গে মানে বেঁধে ফেলার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলে এলো। এখন তাকে কিন্তু ভোর থেকে সন্ধে পর্যন্ত একই জমিতে কাজ করতে হচ্ছিল। মানে ফসল ফলানোর যে ব্যাপারটা আর কি, বীজ মানে বপন থেকে শুরু করে তার দেখভাল, তার মানে ফসল কাটা, তার যত্ন নেওয়া, সেটা পাহারা দেওয়া, মানে পোকা লাগার যে ব্যাপার, মানে তার চিন্তা। ফলে কি হলো, মানুষ একটা জায়গায় পুরো আষ্টে পৃষ্ঠে বেঁধে মানে গেল আর কি। তো এই জায়গায় লেখক মানে একটা মানে উপমা আর কি ব্যবহার করছেন। তিনি বলতে চাইছেন যে আমরা ভাবি যে মানুষ আসলে মনে হয় গমকে নিয়ন্ত্রণে এনেছে আর কি, কিন্তু বাস্তবে গমই মানুষের জন্য সারা জীবন কাজ করে। অর্থাৎ কৃষির মাধ্যমে মানুষ শুধু খাদ্য উৎপাদন করেনি, নিজের জীবনযাপনও মানে পুরোপুরি বদলে ফেলেছে। তারপরের যে অধ্যায়, সেটি হলো পিরামিড নির্মাণ। তো এরপরে যেটা দেখানো হচ্ছে যে কৃষি শুরু হওয়ার পর মানুষ এক জায়গায় থাকতে শুরু করলো, তারপরে জনসংখ্যা বাড়লো। কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন সমস্যা দেখা দিল। এত মানুষকে কিভাবে একসঙ্গে পরিচালনা করা হবে, কিভাবে কর নেওয়া হবে, কিভাবে খাদ্য বন্টন করা হবে, কে সিদ্ধান্ত নেবে, এই প্রশ্নগুলো কিন্তু মানে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কিন্তু ধীরে ধীরে বড় বড় প্রশাসন, রাজ্য, সংগঠিত সমাজ তৈরি হতে থাকে। এবং এই যে এই অধ্যায়ের নাম যে পিরামিডের নির্মাণ, এখানে শুধু মিশরের পিরামিডের গল্প নয়, মানে পিরামিড নির্মাণের কথা এখানে বলা হচ্ছে না। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে এত বিশাল একটি ব্যবস্থাপনা বানাতে হাজার হাজার মানুষকে একই লক্ষ্যে আর কি কাজ করতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা মানে কেন কাজ করলো, কেন শুধু শক্তি দিয়েই কি এত বড় কাজ করা সম্ভব? লেখক বলছেন যে না, এর জন্য দরকার ছিল মানে সম্মিলিত বিশ্বাস। মানুষকে বিশ্বাস করতে হয়েছে যে তারা যে নিয়ম মেনে চলছে, যে শাসকের অধীনে কাজ করছে, যে ব্যবস্থার অংশ, সেটি মানা উচিত। এই বিশ্বাসই বড় সমাজ গঠনের ভিত্তি তৈরি করেছে। তারপরের যে অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে যে উপচে পড়া স্মৃতি। তো এই অধ্যায় মানে যে জিনিসটা দেখানো হচ্ছে যে সভ্যতার বড় পরিবর্তনগুলো অনেক সময় খুব সাধারণ একটি সমস্যা থেকে মানে শুরু হয় আর কি। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে মানুষের স্মৃতির যে সীমাবদ্ধতা। ছোট্ট একটি দলে সবাই যখন মানে আগে আর কি মানে কী বলবো বাস করতো দলবদ্ধভাবে, তখন যে জিনিসটা হতো যে সবাই সবাইকে চিনতো। কে কতজন কাজ করলো, কে খাবার পেলো, কে পেলো না, এসব মনে রাখা খুব সহজ ছিল। কিন্তু যখন গ্রাম বড় হলো, মানে যখন জনবসতি স্থাপন হলো আর কি, তারপর ধীরে ধীরে তো সেখানে জনসংখ্যা বাড়লো, তারপরে বড় বড় গ্রাম তৈরি হলো, তারপর শহর, তারপর হাজার হাজার মানুষ একসঙ্গে বাস করতে শুরু করলো। তখন তাহলে এই যে মনে রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আর চালানো সম্ভব হচ্ছিল না। তো এখানে লেখক দেখান যে মানুষ তথ্য লিখে রাখার যে প্রয়োজন আর কি, লিখে রাখার যে ব্যাপারটা আর কি, সেই জিনিসটা কিন্তু অনুভব করলো। এবং প্রথম আর কি দিকে সাহিত্য লেখার জন্য নয়, এই যে বরং মানে কি বলবো হিসেব রাখার জন্য বা ছোটো ছোটো জিনিস মনে রাখার জন্য কিন্তু এই যে মানে কি বলবো এই যে লিখে রাখার যে ব্যাপারটা এলো। কোথায় কত শস্য জমা হলো, কে মানে কত কর দিল, কাকে দিল, কার কাছে কত ঋণ মানে আছে, কার কত শোধ করলো, এইসব কিন্তু ধীরে ধীরে লিখে রাখা শুরু হলো। অর্থাৎ লেখার জন্ম কবিতা দিয়ে নয়, প্রশাসন আর হিসেব নিকাশের প্রয়োজন থেকেই কিন্তু এই লেখার ব্যাপারটা। আমরা সাধারণত মানে লেখালেখিকে আর কি সংস্কৃতির অংশ হিসেবে ভাবি, কিন্তু লেখক দেখিয়েছেন এর পেছনে ছিল কিন্তু বাস্তব জীবনের প্রয়োজন, মানে শুরুটা আর কি। তো এর পরের অধ্যায় হচ্ছে যে ইতিহাসে ন্যায় বিচার নেই।
এই অধ্যায়ে লেখক একটি মানে কঠিন প্রশ্ন তুলেছেন যে আজকের পৃথিবীতে কেন এত বৈষম্য। তো কি লেখক বলছেন যে কেন কিছু মানুষ জন্মে থেকেই মানে সুবিধা নিয়ে বড় হয় আর কিছু মানুষ জন্ম থেকেই আর কি পিছিয়ে থাকে। তো তিনি দেখিয়েছেন যে বড় সমাজ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের সামাজিক ব্যবস্থা তৈরি ছিল আর কি, তখন হয়েছিল। কোথাও রাজা প্রজা, কোথাও জাতপাত, কোথাও দাস প্রথা, কোথাও নারী পুরুষের অসম অধিকার। মজার বিষয় হলো যে এই ব্যবস্থাগুলো কিন্তু অনেকগুলোই দীর্ঘদিন ধরে টিকে ছিল এবং আজও আছে। যাই হোক, কারণ মানুষ এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। কোনো জিনিস তখনই দীর্ঘদিনভাবে কোনো সমাজে টিকে থাকে যখন বেশিরভাগ মানুষ এগুলোকে কিন্তু স্বাভাবিকভাবে মেনে নেয়। তো লেখক এখানে বলেন যে লেখক এখানে বলেন না যে ইতিহাস সবসময় ন্যায় বিচারের পথে এগিয়েছে, বরং তিনি দেখান যে তিনি চেষ্টা করেন যে ইতিহাসে অনেক অন্যায় দীর্ঘদিন ধরে ছিল এবং মানুষ সেই ব্যবস্থার মধ্যেই জীবন কাটিয়েছে। অর্থাৎ সমাজে যে নিয়মগুলো আমরা আজ স্বাভাবিক মনে করি সেগুলো অনেকগুলোই আসলে ইতিহাসের নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছে। তো এই 4টি অধ্যায় পড়ে যা মনে হয় যে লেখক ইচ্ছে করেই আমাদের বহু পরিচিত ধারণাকে প্রশ্নের মুখে আর কি দাঁড় করাচ্ছেন। তিনি প্রতিটি পরিচিত ধারণাকে নতুন করে প্রশ্ন করেন যে কৃষি বিপ্লব কি সত্যিই আশীর্বাদ ছিল? বড় সমাজ কিভাবে তৈরি হলো? লেখালেখি শুরু কেন হলো? আর আজকের বৈষম্যের শিকড় কতটা পুরনো? এই 4টি অধ্যায়ে মূলত এসব প্রশ্নের পেছনের গল্পই আর কি তুলে ধরা হয়েছে।